টেকসই ব্যাংকিং রেটিংটাতে আইডিএলসি সবসময় একটা ভালো অবস্থান নিয়ে থাকে। টেকসই ব্যাংকিং তিনটা পিলারের উপর ডিপেন্ডেন্ট: এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং গভর্নেন্স। আইডিএলসি অনেক ব্যাংকের চেয়ে স্ট্রং ভাবে টিকে আছে। যে আইডিএলসি প্রথম ব্লেসিংস যেটা বলে আমাদের বোর্ড, আপনি যদি কিছু ইন্ডিকেটর বলেন, গত 40 বছর ধরে কখনোই আমরা নেট প্রফিট নেগেটিভে যাইনি। স্টেবল প্রফিট, আবার অ্যাগ্রেসিভ প্রফিট না। আমাদের টার্গেট হলো লো এনপিএল। ডিপোজিটাররা নিশ্চিন্ত, কখনো কিন্তু শোনেন না আইডিএলসি লিকুইডিটি ক্রাইসিস। ডিপোজিটারদের প্রধান ক্রাইসিস তারা কোথায় টাকা রাখবে। আমাদের নেক্সট 30 ডেজে যদি কোনো ডিপোজিটার মানে যে ডিপোজিটের ম্যাচুরিটি আছে পুরো টাকা কোনো না কোনো ফর্মে ক্যাশ রাখা আছে। আপনাদের এভারেজ ডিভিডেন্ড আসলে কেমন হয়? আমরা হিস্টোরিক্যালি 30-35% করে আমরা ডিভিডেন্ড দিতাম। কোভিডের পরে 15% ক্যাশ এন্ড প্রবলি অ্যানাদার 15% স্টক দিতে। বাংলাদেশ ব্যাংকের তো আবার কিছু টার্গেট থাকে গ্রিন ব্যাংকিং এর জন্য। আমরা গত 5 বছর ধরে বাংলাদেশ ব্যাংকের টার্গেট কখনো ডেফিসিটে পড়ি নাই। এসএমই ফাইন্যান্সিং এ আমরা আইডিএলসির অনেক নাম শুনতে পেতাম। আমাদের এসএমই রিচ পুরো দেশে। ফিউচারে আপনাদের প্ল্যান কি? এসএমই তে আমাদের ফোকাস গ্র্যাজুয়ালি আরো একটু বাড়বে। বাসের টিকিটটা কেটে দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলু শোতে। আমরা আজকে কথা বলবো আইডিএলসি নিয়ে, যেটি একটি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, যেটিকে আমরা আসলে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 40টির মতো এই নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কিন্তু বেশিরভাগই আমরা এদের কোনো অস্তিত্ব খুঁজে পাই না। ডিপোজিটারদের বিভিন্ন সংকট রয়েছে, টাকা ফেরত পাওয়া যায় না। কিন্তু আইডিএলসি একমাত্র প্রতিষ্ঠান যেটি অন্যান্য অনেক বড় ব্যাংকের চাইতেও শক্তিশালী অবস্থান নিয়ে ব্যাংক এই প্রতিষ্ঠানটি অপারেট করছে। তো টেকসই রেটিং, যেটি বাংলাদেশ ব্যাংক একটি রেটিং দিয়ে থাকে, তার কতগুলো ইন্ডিকেটর আছে। সেই টেকসই রেটিংয়ে 2024 সালে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তারা ফার্স্ট হয়েছে বা প্রথম রেটিং পেয়েছে। এছাড়াও এই প্রতিষ্ঠানটি গত 5 বছর ধরেই এই সাস্টেনেবল রেটিংয়ের মধ্যে তারা রয়েছে, ভালো অবস্থানে রয়েছে। তো এই রেটিংটি কেন গুরুত্বপূর্ণ? টেকসই ব্যাংকিং বা টেকসই নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে রেটিং দেয়া হয় সেটি আসলে ডিপোজিটারদের জন্য কি মিন করে এবং কেন আইডিএলসি এই রেটিংয়ের সর্বোচ্চ অবস্থান নিয়ে আছে, সেটি আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে এসেছেন সাইদ জাভেদ নূর, যিনি আইডিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই যদি বলি যে এই যে টেকসই ব্যাংকিং রেটিংটা দেয়া হচ্ছে, তো এটাতে আইডিএলসি সবসময় একটা ভালো অবস্থান নিয়ে থাকে। তো কি কারণে এই টেকসই রেটিংটাতে তারা ভালো করছে, কোন কোন ইন্ডিকেটরে তারা ভালো আছে, এটা ডিপোজিটারদের আসপেক্ট থেকে আপনি বলবেন। আচ্ছা, আমরা যদি প্রথমে টেকসই ব্যাংকিং এর ব্যাপারটা বোঝার চেষ্টা করি। টেকসই ব্যাংকিং বলতে আমরা কি বুঝি? টেকসই ব্যাংকিং তিনটা পিলারের উপর ডিপেন্ডেন্ট: এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং গভর্নেন্স। তো এনভায়রনমেন্টাল মানে হলো আমরা কাদেরকে ফান্ডিং করছে, এমন কাউকে কি ফান্ডিং করছে যিনি আসলে এনভায়রনমেন্টের ক্ষতি করছেন, যেটাকে আমরা গ্রিন ব্যাংকিং বলছি। গ্রিন ব্যাংকিং শুধু না, গ্রিন ব্যাংকিং এর আরেকটু আমরা একটু ওয়াইডার ডেফিনেশন বলবো। সেকেন্ড হলো সোশ্যালি আমরা কতখানি রেসপন্সিবল আচরণ করছি, আমরা কি ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভনেসের দিকে তাকাচ্ছি, আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট কীরকম, আমাদের ওয়ার্কফোর্সে পার্টিসিপেশন কি, অ্যান্ড ফাইনালি গভর্নেন্স স্ট্রাকচার। গভর্নেন্স স্ট্রাকচার আমাদের এখানে কীভাবে ডিসিশন হয়, বোর্ড মেম্বার কারা, কতদিন ধরে আমরা আছি, আমাদের এনপিএল রেশিওগুলি কেমন বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওগুলি কেমন, এই সব মিলিয়ে। তো ডিপোজিটারদের জন্য আসলে তো এই ডিটেলটা পুরোটা বোঝা সম্ভব না আলাদা করে। বাট আমরা যদি একভাবে বলি, সাস্টেইনেবিলিটি মানে হলো আমরা কি টিকে থাকবো কিনা, একটা ইনস্টিটিউশন এমন কোনো কাজ করছে যেটা তার এক্সিস্টেন্সের মধ্যে রিস্ক আপনার বাড়িয়ে দিচ্ছে কিনা। কারণ এটা সবই আসলে একটা এটার সাথে রিলেটেড। যেমন আপনি যখন বলবেন এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, তার মানে হলো আমরা এমন কিছু লোকজনের সাথে কাজ করছি বা কাস্টমারের সাথে কাজ করছি যারা ইন্ডাস্ট্রির চেয়ে এগিয়ে, যারা চিন্তা করছে যে আমি এনভায়রনমেন্টে অনেকদিন থাকবো, তাহলে আমাকে আমার এনভায়রনমেন্টটাকে ভালো রাখতে হবে। আমরা যেমন যখন বলি আমরা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ব্যাংকিং বলি, আমাদের গার্মেন্টসগুলিতে
যেখানে আগে ধরেন কোন একটা প্রজেক্টে হয়তো বা 10 মেগাওয়াট ইলেকট্রিসিটি লাগতো, সেই 10 মেগাওয়াট ইলেকট্রিসিটি উনি ফসিল ফুয়েল বার্ন করে নিয়ে আসতেন। এখন উনি কি করছেন, উনি সোলার প্যানেলে চলে গেছেন। সোলার প্যানেলে যাওয়ার সুবিধাটা কি, ওই অর্গানাইজেশনের ওভারঅল ইলেকট্রিসিটি কনজাম্পশন মোটামুটি ধরেন একই থাকলেও কস্ট ওয়াইজ প্রায় 15-20% কম। অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু ফসিল ফুয়েল বার্ন না করে এনভায়রনমেন্টে পজিটিভলি কন্ট্রিবিউট করতেছেন। আর এই যে 15-20% উনি যে সেভ করছেন, এটাতে ওনার বটম লাইন কি স্ট্রঙ্গার হচ্ছে। আমরা দেখি বাংলাদেশ ব্যাংক এই জায়গাটা আমাদের যথেষ্ট হেল্প করেছে, তারা বেশ কিছু রিফাইন্যান্সিং স্কিম নিয়ে আসছে। এই পার্টিকুলার গ্রিন ব্যাংকিং বা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ব্যাংকিং যখন আমরা করতে গেছি, আমরা দেখেছি বাংলাদেশে টপ টিয়ার কর্পোরেট যারা, তাদের সাথে আমরা কানেক্টেড হতে পেরেছি। অ্যান্ড এরা আগামী 10 বছর 15 বছর 20 বছর টিকে থাকবে, সেটা চিন্তা করে তাদের ইকোসিস্টেমকে ডেভেলপ করছে। সেকেন্ড হল আপনি সোশ্যালি রেসপন্সিবিলিটি যখন বলবেন, আপনি যদি সোসাইটিতে অপারেট করতে হয় তাহলে আপনাকে কন্টিনিউয়াসলি ট্যালেন্ট অ্যাট্রাক্ট করতে হবে। ট্যালেন্ট অ্যাট্রাক্ট করতে হলে আপনাকে কি করতে হবে, ইকুইটেবল এনভায়রনমেন্ট দিতে হবে ফর বোথ মেন অ্যান্ড ওমেন। সো আপনার এই প্র্যাকটিসগুলি কী কী, আপনার কালচারগুলি কী কী, দ্যাট ইন্ডিকেটস। তখন আপনি ইকুইটেবল অপরচুনিটি দিবেন, আপনি কাদেরকে পাবেন, বেস্ট পসিবল ট্যালেন্টস ফ্রম দি মার্কেট। তাহলে আপনার ইনস্টিটিউশন কি অনেক বেশি সাস্টেইনেবল হবে এবং স্ট্রং হবে। ফাইনালি যখন গভর্নেন্স স্ট্রাকচারে বলবেন, গভর্নেন্স স্ট্রাকচারে আমাদের এখানে আমরা যেগুলি দেখেছি ইন্টারভেনশনের কারণে বিভিন্ন রকমের ঝামেলা হচ্ছে। তো ইন্টারভেনশনগুলি যখন স্টপড হবে, প্রফেশনাল ডিসিশন মেকিং হবে, তখন ভুল করার সম্ভাবনা, ভুল আমরা সবাই করি, বাট ভুল করার সম্ভাবনাটা অনেক কমে যাবে। 3% এনপিএল ভার্সেস 50% এনপিএল এর মধ্যে তো অনেক পার্থক্য। 50% এনপিএল মানে হলো ডিপোজিটের 50% টাকা নাই। 3% এনপিএল মানে কি, ইকুইটি আছে 12%, তার 3% গেছে, ডিপোজিটের টাকা আনহার্মড রয়ে গেছে। সো আপনি যখন এই পুরো ওভারঅল রেটিংটা দেখছেন, দেখে আপনি একটা কমফোর্ট নিতে পারেন যে এই ইনস্টিটিউশন বেটার ম্যানেজড। মানে এই রেটিংটা তো আসলে ডিপোজিটারদেরকে এই আইডিয়াটাও দেয় যে সে আসলে কোথায় টাকা রাখবে বা কোথায় ইনভেস্ট করবে। যেমন আমরা যদি রিসেন্ট টাইমে আমাদের যে এক্সপেরিয়েন্সটা হলো, যে ব্যাংকিং সেক্টরে যে ডিজাস্টারটা হলো, ইসলামী ব্যাংকের মতো ব্যাংক, সেটা বাংলাদেশের একটি বেস্ট ব্যাংক, সেটি এখন সার্ভাইভ করতে পারে কিনা সেটি নিয়ে স্ট্রাগল করছে, এবং সে এ ক্যাটাগরি থেকে ধাম করে জেড ক্যাটাগরিতে চলে এসেছে। যেই ব্যাংকটি আমরা দেখেছি একসময় হাইস্ট প্রফিট মেকিং ব্যাংক, এখন সে সবচেয়ে বেশি লস করেছে, রাইট, 2024 সালে। আবার আরো একটি যদি দেখি, যেমন নিউ জেনারেশনের যেই ব্যাংকগুলো মার্জ হচ্ছে, তার মধ্যে যদি দেখি একটি ব্যাংক আছে ইউনিয়ন ব্যাংক, যেটি 2013 সালে রান করেছে, 12 বছরের মধ্যে ব্যাংকটি আসলে 9 হয়ে গেল। তো এই কারণে আসলে টেকসই ব্যাংকিং এর রেটিংটা আসলে মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ। তো আইডিএলসির যে এই যে 3% এনপিএল আপনারা ম্যানেজ করছেন, এইরকম একটি মানে আমি জানি না আরেকটু বেশি 4.5% মানে এটা যদি আমরা বলি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে 4 to 5% এটি হলো অ্যাকসেপ্টেন্স। বাংলাদেশে দেখলে আপনি দেখবেন অলমোস্ট 25% আমরা বেসিক্যালি এক্স্যাক্টলি, যেখানে আমাদের ইন্ডাস্ট্রি রেট 21%, সেটা সামনে আরো 30% হবে বলে মনে করা হচ্ছে। তো সেখানে এই যে, এবং সবচেয়ে বড় কথা, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো এই যে 40টার কথা বললাম, যার মধ্যে মাত্র 3-4টার নাম বলা যায় যারা কোনোভাবে টিকে আছে, যার মধ্যে আইডিএলসি অনেক ব্যাংকের চেয়ে স্ট্রং ভাবে টিকে আছে। তো এই পারফরম্যান্সের কারণ কি, বা কেন আপনারা করতে পারছেন, এবং কোন কোন ইন্ডিকেটরগুলো আপনি আসলে ডিপোজিটরদের জন্য বলতে চান? আপনি যদি আমাদেরকে টেকসই রেটিং এ দেখতে চান, আমরা বলবো যে আইডিএলসি প্রথম প্লেসিংস যেটা বলে আমাদের বোর্ড। কারণ আমাদের বোর্ডে যারা আছেন তারা সবাই হলো রিপ্রেজেন্টেটিভ ফ্রম ডিফারেন্ট ইনস্টিটিউশন, কোনো ইন্ডিভিজুয়াল ওনারশিপ আমাদের নেই। এবং এই ইনস্টিটিউশনগুলি যখন যাকে পাঠিয়েছেন, প্রবাবলি তাদের বেস্ট অফ দ্য বেস্ট লোককে পাঠিয়েছেন। আপনি প্রবাবলি জানেন যে আইডিএলসি যখন ফর্ম হয় প্রথম, এটা বাংলাদেশের ফার্স্ট লিজিং কোম্পানি হিসেবে আমরা স্টার্ট করি। তখন আইডিএলসি বোর্ডে আইএফসি ছিল, আইডিএলসি বোর্ডে আগা খান ফান্ড ছিল, আইডিএলসি বোর্ডে কুকমিন ব্যাংক ছিল, আগা খান বোর্ডে আমাদের কেডিএলসি ছিল। এরা যখন ফর্ম করেছে ইনস্টিটিউশন বোর্ড, তো এরা একটা গভর্নেন্স স্ট্রাকচার দিয়ে গেছে যে বোর্ড কি করতে পারবে, ম্যানেজমেন্ট কি করবে। বোর্ড কখনো ম্যানেজমেন্টের কোনো
অ্যাক্টিভিটির মধ্যে নাক গলাবে না। সো দ্য ডিস্টেন্স খুব স্ট্রংলি যে অপারেশনাল সব কিছু আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য বোর্ড প্রফেশনালি ম্যানেজ হবে। যার কারণে প্রথম দিক থেকে আমরা দেখেছি যে এই স্ট্রাকচারটা থাকার কারণে, কারণ এরা তো পৃথিবীর বিভিন্ন দেশে দেখে এসছে, তারপর এটা ইমপ্লিমেন্ট করে আমাদের এখানে আমরা প্রবাবলি বেস্ট অফ দি বেস্ট লোকগুলিকে অ্যাট্রাক্ট করতে পেরেছি। আমাদের প্রথম দিকে ধরেন আমি তখন বলবো যে আইবিএ থেকে বেস্ট অফ দ্য বেস্ট গাইজ যাদের সিজিপিএ ভেরি হাই ছিল তাদেরকে আমরা অ্যাট্রাক্ট করে এখানে নিয়ে আসতে পেরেছিলাম। আপনি যদি কিছু ইন্ডিকেটর বলেন যে ইন্ডিকেটরগুলো আসলে মানুষকে একটা মানে ধারণা দিবে যে এই ব্যাংকটি, আমি আসছিলাম যে কন্টিনিউয়াসলি আমরা ট্যালেন্ট অ্যাট্রাক্ট করে গেছে। এরপরে যেটা হচ্ছে আপনি দেখবেন যে এরা যে ডিসিশন মেকিং নিয়েছে এটার কারণে কি হয়েছে, এনপিএল আইডিএলসি সবসময় কম ছিল এবং আইডিএলসিতে আপনার গত 40 বছর ধরে কখনোই আমরা কোনো বছরে নেট প্রফিট নেগেটিভে যায়নি। ইকোনমি কম বেশি আপনার ইকোনমিতে বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে, বাট উই মেইনটেইন একটা লেভেলের প্রফিটেবিলিটি সবসময়, স্টেবল প্রফিট, আবার অ্যাগ্রেসিভ প্রফিট না, স্টেবল। সেকেন্ড হলো আইডিএলসি গত 40 বছরে কখনো প্রবলেম ইনস্টিটিউশন বা প্রবলেম ব্যাংক বলে কোনো আপনাকে ট্যাগ খায়নি। কখনো আমাদের কোনো ট্যাগিং ছিল না যেটাতে আমরা প্রবলেম ব্যাংক বা প্রবলেম ইনস্টিটিউশন। বাংলাদেশে আপনি কিন্তু একটা বা দুইটা ব্যাংক খুঁজে পেতে পারেন এই গত 50 বছরের হিস্ট্রিতে যারা কখনো প্রবলেম ব্যাংক হিসেবে ছিল না। আপনি নিজেই এক্সাম্পলগুলি দিচ্ছেন, বাংলাদেশ ইসলামী ব্যাংক অনেক বড় ব্যাংক ছিল, এখন প্রবাবলি আগের ডেফিনেশন অনুযায়ী এটা একটা প্রবলেম ব্যাংক। আমরা অনেক বড় বড় ব্যাংকে আপনি এখন দেখবেন, আমি নাম বলবো না, যারা একটা সময় প্রবলেম ব্যাংকে ছিল আবার বের হচ্ছে। গত 40 বছরে আইডিএলসি কখনো প্রবলেম ব্যাংকে, আমরা এগ্রেসিভ না, আমরা সাস্টেইনেবলি অপারেট করতে চাই। যখন আমাদের টার্গেট হলো লো এনপিএল, অ্যাডিকুয়েট কাভারেজ ফর আওয়ার adequate coverage for our customers through what? Through capital. যে আমাদের যদি 3% বা 4% এনপিএল থাকে, মানে আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যদি 15% থাকে, ওয়েল কাভার্ড। লস যে হবে তার 4 গুণ আমাদের ক্যাপিটাল রয়ে গেছে। সো ডিপোজিটররা নিশ্চিন্ত। কিন্তু একটা ব্যাংকে বা একটা ইনস্টিটিউশনে তার যদি 50% আপনার বা ইভেন 30% তো এনপিএল থাকে, তার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি যদি রেগুলেটরি এই যদি 12% থাকে, তার মানে হলো 12% উনি ক্যাপিটাল ইরোড করছেন, বাকি 18% কিন্তু ডিপোজিটরের মানি। তাহলে উনি ডিপোজিটরকে টাইমলি পয়সা দিতে পারবেন না। দুইটা, এক হলো এনপিএল, ক্যাপিটাল এডিকুয়েসি, থার্ড আরেকটা আমরা জিনিস বলি সবসময়, সেটা হলো লিকুইডিটি ম্যানেজমেন্ট। কারণ ইন্টারেস্ট রেট সাইকেল কন্টিনিউয়াসলি উঠানামা করে এবং সেটার সাথে সাথে কি হয়, বাজারে আপনি দেখবেন কখনো লিকুইডিটি ক্রাইসিস চলতেছে। সো আইডিএলসিতে আমি বলবো যে উই হ্যাভ এ ভেরি স্ট্রং টিম যারা কন্টিনিউয়াসলি আমার মার্কেট লিকুইডিটি এবং মার্কেট ইন্টারেস্ট রেট মুভমেন্ট মনিটর করি এবং অ্যাকর্ডিংলি আমরা আমাদের লিকুইডিটি রেশিও মেনটেন করি। আপনি প্রবাবলি আপনি যতদিন ধরে এই প্রফেশনে আছেন কখনো কিন্তু শোনেন না আইডিএলসি লিকুইডিটি ক্রাইসিস আছে, বাজার লিকুইডিটি ক্রাইসিস আছে, বাট আইডিএলসি হ্যাজ অলওয়েজ বিন লিকুইডেড। এই যে ইন্ডিকেটরগুলি বলা, সেটা কিন্তু আমাদের যে প্রথম দিককার ইনস্টিটিউশনগুলি ছিল, এরা অনেক ম্যাচিওর ইনস্টিটিউশন, এরা এই স্ট্যান্ডার্ডগুলিকে সেট করে গেছে। যেহেতু এখানে আমি বলবো যে বোর্ড খুব নাইসলি আমাদেরকে সমস্ত কিছু ডেলিগেট করেছে, উই হ্যাড আ ভেরি স্ট্রং ম্যানেজমেন্ট টিম, আমরা কিন্তু মোটামুটি এটা ম্যানেজ করে যেতে পেরেছি। আরও খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আইডিএলসিতে আপনি দেখবেন যারা থাকে, আমাদের ম্যানেজিং ডিরেক্টর যেমন এখন এমটি থেকে ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেছেন, এর আগেও যিনি ছিলেন উনিও কিন্তু মোটামুটি হোমগ্রোন ম্যানেজিং ডিরেক্টর। আপনি খুব কম অর্গানাইজেশন কিন্তু এই হোমগ্রোন ম্যানেজিং ডিরেক্টর পাবেন এবং অ্যাভারেজ সিনিয়র ম্যানেজমেন্টের দিকে তাকালে দেখবেন কেউ আসলে 14-15 বছরের নিচে নাই। সো সাস্টেইনেবিলিটি কিন্তু আরও একটা পার্ট। আমি নিজে বিশ্বাস করি কিনা আমি এই ইনস্টিটিউশনে, সো আমি এই ইনস্টিটিউশনে থাকবো। এই ম্যানেজমেন্ট টিম কি করে, আপনার অর্গানাইজেশনকে এমনভাবে অপারেট করে যেন তাদের নিজেদের রেপুটেশনে কখনো অ্যাট স্টেক না হয়। আমরা টাইমলি আমাদের কাস্টমারের সমস্ত রকম আমি বলবো দাবি বা তার যে ক্লেইম সেটা টাইমলি মিট আপ করতে পারি। আইডিএলসি তো স্টক মার্কেটও লিস্টেড আছে, সো মানুষের একটা আগ্রহের জায়গা ডিভিডেন্ড নিয়ে, তার শেয়ার মার্কেটে পারফরমেন্স নিয়ে। আপনাদের এভারেজ ডিভিডেন্ড আসলে কেমন হয়, কেমন প্রফিট? আমরা হিস্টোরিক্যালি 30-35% করে আমরা ডিভিডেন্ড দিতাম। কোভিডের পরে বাংলাদেশ ব্যাংক যে রেস্ট্রিকশনটা পুট আপ করেছে,
15% ক্যাশ অ্যান্ড প্রবলি অ্যানাদার 15% স্টক দেওয়ার জন্য। বাট আমরা মোটামুটি, আমি যেহেতু সবসময় ক্যাশ দিতাম, তো আমরা ওই মেইন রেশিওটা মেনটেন করে গেছি। যদি আমাদের প্রফিট ইজ এ গুড এনাফ, আমাদের ওই আর্লিয়ার যে টার্গেটটা ছিল 30% ওইভাবে দেওয়ার জন্য প্রত্যেক বছরই মোরলেস আমরা ওটা দিতে পারি। আপনাদের বাংলাদেশ ব্যাংকের তো আবার কিছু টার্গেট থাকে গ্রিন ব্যাংকিং এর জন্য, সাস্টেইনেবল ফাইন্যান্সিং এর জন্য। গ্রিন প্রজেক্টে আপনারা কতটুকু ফাইন্যান্স করছেন? কারণ সেটা আপনার এনভায়রনমেন্টের সঙ্গে একটা সম্পর্ক আছে। একই সাথে এই ধরনের ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ব্যাংক কিভাবে ব্যালেন্স করে তাদের প্রফিট অ্যাট দ্য সেম টাইম আপনি এনভায়রনমেন্টাল ইস্যু, তো সেই দিক থেকে আসলে আইডিএলসি কি করছে? আমি জাস্ট একটা প্রথমে নাম্বারটা বলে দিই। বাংলাদেশ ব্যাংকের সেট টার্গেট ফর গ্রিন ফাইন্যান্সিং যেভাবে ডেফিনেশন দেওয়া, সেটাতে আমাদের গত বছর অ্যাচিভমেন্ট ছিল 13%। আমরা গত 5 বছর ধরে কখনোই আসলে মানে বাংলাদেশ ব্যাংকের টার্গেট কখনো মিট আপ আপনার কখনোই আমরা বলবো যে তার ডেফিসিটে পড়ি নাই। এর একটাই কারণ হলো যে আমরা গ্রিন ব্যাংকিংকে ধরে নিয়েছি যে ইন্ডাস্ট্রিতে বেস্ট যে কর্পোরেটগুলি আছে যাদেরকে আমরা টাকা দিতে পারি, তারাই আসলে এই প্র্যাকটিসেসগুলি ইমপ্লিমেন্ট করতে পারে। আমরা তাদের সাথে ব্যাংকিং করি, অ্যাটলিস্ট এই গ্রিন পার্সপেক্টিভে। সো এটা আমাদের বিজনেস প্র্যাকটিস অনুযায়ী এসছে। বাংলাদেশ ব্যাংক টার্গেট কিন্তু সবার জন্য দেয়া। আমার কাছে হয়তো এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স নাই কতগুলি ব্যাংক এটা করতে পারছে, বাট আমরা সবসময় এটা বাই ওয়াইড মার্জিন এটা করতে পারি। কারণ আমরা মনে করি ফিউচার রেডিনেস কিন্তু সবার মধ্যে থাকে না। যারা গ্রিন ইনভেস্টমেন্ট করছে, এক এফিসিয়েন্সি, দেন এনভায়রনমেন্টালি রেসপন্সিবল, তাদের সাথে আপনার কমফোর্ট কিন্তু অনেক বেশি থাকে। সেকেন্ড হলো সাস্টেইনেবলের জন্য বাংলাদেশ ব্যাংকের একটা টার্গেট আছে, সেটা হলো অ্যারাউন্ড 20%। সেখানে আরও কিছু জিনিসপত্র ইনক্লুডেড আছে, যে এসএমই ফাইন্যান্সিং কতখানি, ওমেনদের পার্টিসিপেশন কতখানি, আরও কিছু ওয়াইডার ডেফিনেশন আছে। সেটা তো আমরা গত বছর আমরা প্রায় 34% করেছি। এসএমই ফাইন্যান্সিং এ আমরা আইডিএলসির অনেক মানে নাম শুনতে পাই, তার এসএমই ফাইন্যান্সিং অনেক বেশি ফোকাসড। এইখানে আপনাদের আসলে কেমন করছেন? বা একজন আমি যদি বলি যে একজন গ্রাহক যে 1 লাখ 2 লাখ টাকা বা যাকে নার্সিং করে বড় করা হয়, এই ধরনের ইনিশিয়েটিভ আইডিএলসির আছে কিনা? অবশ্যই আছে আমাদের। আমি বলবো যে আমাদের এসএমইতে আমরা যা কাস্টমার বুক করি প্রতি বছর, আপনার 4-5 হাজার যাই হয়, আমি যদি ভুল না করে থাকি, আমার মাথা যদি ঠিক মানে আমার মেমোরি যদি রাইট থাকে, অলমোস্ট 20% থাকে হলো ফার্স্ট টাইম বরওয়ার্ড। মানে উনি আগে ইকোসিস্টেমেই ছিলেন না। 20% ফার্স্ট টাইম বরওয়ার। কেন এটা 20% হয়? কারণ আমরা যাদেরকে অনবোর্ড করি তারা আস্তে আস্তে বড় হয়, একটা সময় ব্যাংকে আমরা হয়তো বা রিকোয়ারমেন্টটুকু, তার ট্রানজাকশন রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারি, সে অন্য জায়গাতে চলে যায়। সো আমাদের এসএমইর আমি বলবো রিচ পুরো দেশে আছে, পার্বত্য চট্টগ্রাম মানে সারা দেশে আছে। আপনাদের সারা দেশে কত ব্রাঞ্চ আছে? সারা দেশে এই মুহূর্তে প্রায় 42টার মতো ব্রাঞ্চ আছে, 40টার কাছে, 40টার মতো। এছাড়াও আমাদের রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক কিছু বলবো যে সাব ব্রাঞ্চের পারমিশন দিচ্ছে, সেখানেও আমরা অপারেট করি। আপনাদের কি ফিউচার প্ল্যান আছে আরো ব্রাঞ্চ বাড়ানোর? ব্রাঞ্চ বাড়ানোর চেয়ে বড় ব্যাপার যেটা আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বড় করা। ওকে, সেটা কিভাবে করতে চান? আমরা করতে চাই হলো বাংলাদেশ ব্যাংক এখন যেমন সাব ব্রাঞ্চের পারমিশন দিচ্ছে, ছোট ছোট ব্রাঞ্চ, ছোট ছোট অফিস করে করার। সেকেন্ড হলো টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য টেকনোলজি। আসলে এখন আর আপনার ব্রাঞ্চে কাস্টমার আসবে তা না। বেশিরভাগ সময় আমাদের অনেক এসএমই কাস্টমাররা ব্রাঞ্চেই আসে না, আমাদের কলিগরা যায়, তার কাছ থেকে সমস্ত ডেটা ডিজিটালি আপনার অনবোর্ড করে ওটা অ্যাপ্রুভারের কাছে সরাসরি চলে আসে, আরেকজন ভেরিফায়ার গিয়ে ওটা ভেরিফাই করে যায় ইনফরমেশন, আমাদের সেলসের কলিগরা দিলেন সেগুলি ঠিক আছে কিনা, দেন অ্যাপ্রুভাল হয়, উনি ডকুমেন্ট সাইন করেন, ওনার অ্যাকাউন্টে টাকা চলে যায়। সো অফিসে আসার যে প্রয়োজনটা অনেক সময় সেটা থাকে না। তো আপনারা ফিউচারে আপনাদের আসলে প্ল্যান কি, যে কোন দিকে ফোকাস করতে চান, কোন ধরনের গ্রাহক বা কোন দিকে কাস্টমার বাড়াতে চান, কোন সেক্টরে? আমরা যদি বলি আমাদের এসএমইতে আমাদের ফোকাস গ্র্যাজুয়ালি আরো একটু বাড়বে। আমরা মনে করে থাকি যে প্রায় এই মুহূর্তে দেশে বোধহয় 80 লাখ থেকে 1 কোটি এসএমই আছে, তারা আন্ডার সার্ভড, তাদেরকে সব ব্যাংক সার্ভ করে না। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখানে একটা বড় গ্যাপ আছে।
সো আমরা গ্র্যাজুয়ালি এসএমই স্পেসে আরও ডিপার যাব, উই উইল সার্ভ দিস কমিউনিটি। এবং আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা হলো এসএমইতে ইয়াস এনপিএল হয়তো বা একটু বেশি, বাট ওটা ম্যানেজ করা যায়। আপনি যদি খুব ক্লোজলি কাস্টমারের সাথে মেশেন, ক্লোজ রিলেশনশিপ মেনটেন করেন, আপনি অনেক প্রবলেম অ্যাভয়েড করতে পারবেন। তবে নন ব্যাংক থেকে লোন নেয়ার ক্ষেত্রে মানুষের যেটা পারসেপশন, তারা মনে করে যে ব্যাংকের চাইতে নন ব্যাংকে কস্টটা বেশি পড়ে। তো ওই দিক থেকে আসলে কাস্টমারদের কমফোর্ট দিতে আপনারা কিভাবে কাজ করছেন? আপনার ডেফিনেটলি দিস ইজ ট্রু। আপনি যেটা বললেন যে নন ব্যাংকে কস্ট একটু বেশি এবং কাস্টমার একটু বেশি বলবো যে বিমুখ থাকে আর কি নন ব্যাংকের দিকে, সেটা কিন্তু ট্রু ফর কর্পোরেটস, ট্রু ফর ইন্ডিভিজুয়ালস। কারণ ইন্ডিভিজুয়ালদের রিকোয়ারমেন্ট খুব কম থাকে, তারা যেখানে কম পায় সেখানে যাবে। কর্পোরেটদের জন্য অনেক এক্সেস, সব ব্যাংক তার কাছে যায়, সো সেইখান থেকে বেস্ট পসিবল। কিন্তু আপনি যদি এসএমইদেরকে দেখেন, ওনার কিন্তু রেট ইস্যু না, ওনার হলো টাকাটা কখন পাবো। এই সিজনে আমার কালকে ধানের জন্য আমি যদি অ্যাডভান্স করতে পারি, আমি 5% কমের ধানটা কিনতে পারবো। ওনার জন্য দরকার হলো ফাইন্যান্সিং সলিউশন, যে আমার রিপেমেন্ট শিডিউলটা আমার ক্যাশফ্লোর সাথে ম্যাচ করে হচ্ছে কিনা। আমি চাইলে কালকে সকালে বলা উচিত না, 7 দিনের মধ্যে আমি কি টাকাটা পাবো কিনা। এই যে আমার ব্যাংক বা আমার যে ফাইন্যান্সিয়াল, সে আমার প্রয়োজনটুকু বুঝতেছে কিনা, ওই জায়গাটায় আমি মনে করি উই আর ওয়ে অ্যাহেড দেন দি আদার ইনস্টিটিউশনস। এমনিতেও যদি ধরেন আপনার কাছে লোন নিতে যায়, তাহলে ট্রুলি তার আসলে কতদিন অপেক্ষা করা লাগতে পারে? এবং আরেকটা বিষয় একটু বলি যে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ধরনের সার্কুলার থাকে, কি কোলাটেরাল ফ্রি কিছু ফাইন্যান্সিং, রিফাইন্যান্সিং, সেখানে আমরা প্রতিষ্ঠানগুলোকে অর্থাৎ ব্যাংক নন ব্যাংকদেরকে খুব বেশি আগ্রহী দেখি না। তারা কোলাটেরাল ফ্রি বলে, কিন্তু আসলে ফাইনালি তারা কোলাটেরাল ছাড়া দেয় না। এই অ্যাক্সেসগুলো আপনারা কতটা দেন ছোট গ্রাহকদের ক্ষেত্রে? আমি আপনাকে যেটা বললাম, দের 20% নিউ কাস্টমার যারা থাকে ফার্স্ট টাইম ইনটু দ্য সিস্টেম, তাদের জন্য কোনো মর্টগেজ দরকার হয় না। 99% অফ দেম আমরা যাই তার ব্যবসা প্রতিষ্ঠান, যে সে কোনো না কোনোভাবে তার রেকর্ড রাখে, হয় টালি খাতায় রাখুক বা তার একটা ডায়েরিতে রাখুক। আমরা চেষ্টা করি তার ওই টালি খাতা বা ডায়েরি থেকে এই ডেটাগুলিকে নিয়ে তার জন্য একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কনস্ট্রাক্ট করলে দেখা যায় যে মোটামুটি সে বছর শেষে আসলে কত টাকা রাখতে পারে। এরপর তার ইনভেস্টমেন্ট প্ল্যানটা শুনি, যে ভাই আমি এই টাকা কিনবো, এটা কিনে আমি এটা স্টক বিল্ড আপ করবো। স্টক বিল্ড আপ করলে আমার বছরে এত টাকা আসবে, আমি এইভাবে করে টাকা দিতে পারবো। ওটার বেসিসে তার জন্য আমরা রিপেমেন্ট শিডিউলটা দাঁড় করিয়ে দিই। আমি একটা নতুন দোকান নিব, দোকানের ভাড়া হয়তো বা 5,000 টাকা, আমি নিলে 10,000 টাকা করে ইনস্টলমেন্ট দিতে পারবো। আমি দেখি আসলে আমরা তখন দেখার চেষ্টা করি যে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো উনি তো আর ওভাবে রাখেন না, উনি তো সাদা খাতায় রাখতেছেন। তার ওই খাতাটাকে ডিজিটাইজ করে কি দেওয়া সম্ভব, সেই অনুযায়ী তার রিকোয়ারমেন্টটাকে আমি সার্ভ করি। আমরা যদি এই সময়ের ক্রাইসিসের কথা বলি, ব্যাংকিং সেক্টরে ডিপোজিটারদের প্রধান ক্রাইসিস, তারা কোথায় টাকা রাখবে, কার কাছে টাকা রাখবে, কতটা সেফ থাকবে। টাকা যেহেতু তারা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানও টাকা ফেরত দিতে পারছে না, সেই ক্ষেত্রে আসলে আইডিএলসি কে তারা কতটুকু রিলাই করতে পারে বা কেন আপনার কাছে টাকা রাখবে? প্রথম হলো ডেফিনেটলি ধরেন আমার যদি টাকা থাকে, আমি চিন্তা করব হলো কাকে টাকা দিব। আমি চাইলে তার কাছ থেকে টাকাটা ফেরত পাবো কিনা টাইমলি, তাহলে ওই ইনস্টিটিউশন সম্পর্কে আমার খোঁজ নিতে হবে। এখন অনেক সময়ই কাস্টমারের জন্য হয়তো এটা নেওয়া সম্ভব হয় না, তাহলে কতগুলো ইন্ডিকেটর দেখেন। নাম্বার 1 ইন্ডিকেটর দেখেন হলো এনপিএল কত, এনপিএল কে তার ক্যাপিটাল খেয়ে ফেলছে কিনা, ক্যাপিটালের চেয়ে বেশি এনপিএল কিনা, যদি না থাকে ফাইন। দেন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কত, অ্যান্ড ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর মধ্যে আবার একটু ঝামেলা আছে, যে মেজরিটি অফ দ্য ক্যাপিটাল আর কি ফিকটিশিয়াস ক্যাপিটাল কিনা। ফিকটিশিয়াস ক্যাপিটাল বলতে আমি বুঝি যে উনি 4টা সাবসিডিয়ারিতে ইনভেস্টমেন্ট করে রাখছেন, যাদের কাছ থেকে 1 টাকাও তোলা সম্ভব না, অথচ ওটা ক্যাপিটালে সার্ফেস করে বসে আছে। সো এই যে পার্টগুলি, উনি ক্যাপিটালের কোয়ালিটি দেখে এবং ক্যাপিটাল অ্যাডিকুয়েসি দেখে, এই দুটো জিনিস দেখলে মোটামুটি কনফিডেন্ট থাকবেন। সেকেন্ড হলো কোয়ালিটি অফ দি ম্যানেজমেন্ট টিম। অ্যানুয়াল রিপোর্ট আছে, আপনি জাস্ট ঘাটলে কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে একটা অর্গানাইজেশন একজন এমডি যদি 35 বছর ধরে থাকেন, সে কখনোই ওই অর্গানাইজেশনে হার্ম করতে পারবে না। তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, ফাইনালি প্রত্যেকটা জায়গাতে একটা লিকুইডিটি স্টেটমেন্ট টাইপের কিছু একটা থাকে। আমরা
আমাদের নেক্সট 30 ডেজে যদি কোনো ডিপোজিটার মানে যে ডিপোজিটের ম্যাচুরিটি আছে পুরো টাকা কোনো না কোনো ফর্মে ক্যাশ রাখা আছে, সো দ্যাট যদি কোনো কারণে সাডেন উইথড্রল প্রেশার হয় উই ক্যান পে। তবে ডিপোজিটারদের এভারেজ মার্কেটে এখন কি কেমন রেট আইডিএলসি দিচ্ছে? আমাদের আসলে এই রেটের ব্যাপারটা একটু বলাটা ডিফিকাল্ট, কারণ রেট আসলে গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি ট্রেজারি বিলের রেট যেহেতু কন্টিনিউয়াসলি কমছে, সো ডিপোজিটের রেট ইজ ডিক্লাইনিং। আমরা সবসময় বলি যে আসলে আমাদের টার্গেট হলো মার্জিন ম্যানেজ করে ব্যবসা করা। আমরা ডিপোজিটের কাছ থেকে টাকা নিই, আমরা ওখান থেকে 3% 3.5% হায়ার রেটে হয়তো বা লেন্ডিং করি, টাকাটা তুলে এনে কাস্টমারকে দিই। আমরা আসলে কাস্টোডিয়ান অফ দি কাস্টমার্স মানি, আমরা আমাদের নিজেদেরকে এভাবে পরিচয় দিই। বিকজ আপনি যদি আমাদের অ্যাসেট বুক দেখেন তার 85% আসলে কাস্টমারের কাছ থেকে টাকা নেয়া, বাকি 15% আমাদের। সো আমাদেরকে অনেক বেশি চিন্তা করতে হয় কোনো একটা ইনভেস্টমেন্ট করার সময় যে এই লোকের কাছ থেকে টাইমলি টাকা পাওয়া যাবে কিনা, এবং এই টাকাটা তুলে আমাদের কাস্টমারদেরকে টাইমলি আমরা ফেরত দিতে পারবো। এটা যদি আপনি আমাদের এমডি থেকে শুরু করে একেবারে নিচের পর্যন্ত কাউকে জিজ্ঞেস করেন, একই কথা বলবে, আমার কাস্টমারের কাস্টোডিয়ান অফ দ্য পাবলিক মানি। আপনি একটু আগে যেটা বলছিলেন যে এখন ট্রেজারি বিল বন্ডের রেট কমছে, এখন অন্যান্য রেটগুলো এখন মানি রেটগুলো কমে আসবে, সামনে ট্রেন্ড কি মনে হচ্ছে? লেন্ডিং রেট, ডিপোজিট রেট, ওভারঅল মার্কেটে যে মানি রেটসগুলো, এগুলো ট্রেন্ড কি দেখছেন আপনারা? আমার পার্সোনাল ভিউ যদি জিজ্ঞেস করেন, আপনার এই মুহূর্তে ইনভেস্টমেন্টে কিছুটা স্থবিরতা চলতেছে। স্থবিরতা চললে বড়রা টাকা নিতে চায় না, কারণ একটু আনসার্টেনিটি, একটু ডিমান্ড কম। সেকেন্ড হলো রিসেন্ট গভর্নমেন্টের বেশ কিছু ইনিশিয়েটিভের কারণে রেমিটেন্সে খুব ভালো রকম বেড়েছে। সো রেমিটেন্সে কি করছে, সেন্ট্রাল ব্যাংক আস্তে আস্তে করে বাজেট থেকে ডলার কিনে নিচ্ছে। প্রবাবলি লাস্ট রিপোর্ট যেটা দেখছিলাম এর মধ্যে বোধহয় প্রায় $2 বিলিয়ন কিনেছে। এই $2 বিলিয়ন যে সেন্ট্রাল ব্যাংক কিনেছে, এটা কিন্তু এটা এগেন্সি কিন্তু বাজারে টাকা সাপ্লাই করেছে। সো বাজারে টাকা, বাজারে কিন্তু এক্সেস লিকুইডিটি হচ্ছে। সো আমার ভিউ হলো গ্র্যাজুয়ালি রেটস আর একটু রেশনালাইজ হয়ে আসবে। তখন হয়তো আমাদের যেহেতু ইনফ্লেশনও কমছে, সেটা হয়তো ইনফ্লেশন যদি আরো কমে তাহলে ডিপোজিটারদের জন্য সেটা সহনীয় হবে, অন্যদিকে আবার ব্যবসায়ীদের জন্য সুবিধা হবে যদি লেন্ডিং রেট এভারেজে মার্কেটে এখন কেমন চলছে আপনাদের? এখনো আমি বলবো যে এখনো হয়তো বা নেমে আসে নাই, কারণ আমরা দেখছি ডিপোজিট রেট কমলেও লেন্ডিং রেট খুব স্লোলি নামছে। মানে আপনার ধরেন আস্তে আস্তে কমতেছে। ডিপোজিট রেট গত 2 মাসে ট্রেজারি বিল রেট গত 2 মাসে কমছে বেশি, তো হঠাৎ করে তো আর হয় না, কারণ আমরা ধরেন 6 মাস 8 মাসের জন্য টাকা নেই, ওটা চাইলেই তো কালকে সব কমিয়ে দেওয়া যাবে না। আমরা নতুন মানি নিব, অ্যাভারেজ দেখবো, আস্তে আস্তে করে কমাতে শুরু করবো। তো এখনো আমি মনে হয় 14-14 কাছাকাছি রেটে আছে, বাট ইন্ডিকেশনস আর অল দেয়ার যে মানি আর একটু ইজ আপ হবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আনার জন্য। বাসের টিকিটটা কেটে দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে আসলে টেকসই ব্যাংকিং এর যে রেটিং সেটি কেন গুরুত্বপূর্ণ, একজন বড়োয়ারের জন্য গুরুত্বপূর্ণ, একজন ডিপোজিটারদের জন্য গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আইডিএলসি কি অবস্থায় আছে, তাদের কেন তারা টেকসই রেটিং এ সবসময় ভালো অবস্থায় আছে, সেটাই আসলে আজকে আমরা জানার চেষ্টা করলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।